আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি কেবলমাত্র অর্থনীতি নিয়ে। এ কারণে যে রাজনীতি বলেন, পারিবারিক জীবন, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা সব কিছু নির্ভর করে আসলে অর্থনীতির উপর। আপনার টাকা আছে, আপনি ভাত পাবেন। টাকা আছে, আপনি চিকিৎসা পাবেন। টাকা আছে, আপনার পরিবার পরিজনের মুখে হাসি থাকবে। ফলে আপনার অনেকগুলো সমস্যা থাকা সত্ত্বেও আপনি স্বস্তির মধ্যে থাকবেন। কিন্তু আপনার পকেটে টাকা নেই, শরীর ভরা শক্তি, ঘরে সুন্দর স্ত্রী, সন্তান সন্ততি সফল, সুস্থ, কিন্তু ঘরে চাল ডাল আটা আমাদের কিছু নেই। দেনার দায়ে আপনি জর্জরিত। ফলে এই পৃথিবীর সকল সুখ সম্পদ আপনার কাছে মুহূর্তের মধ্যে জাহান্নামে পরিণত হবে। এবং এভাবে অনেক আপাত দৃষ্টিতে সুন্দরতম মানুষ, যাদের পরিবার আছে, ঘর আছে, সংসার আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, কেবলমাত্র আর্থিক দৈন্যতার কারণে যে হতাশা, সে হতাশায় অনেক মানুষ আত্মহত্যা করে। অনেক মানুষ নিজের সন্তানকে বিক্রি করে দেয়, নিজের কন্যাকে বিক্রি করে দেয়, নিজের স্ত্রীকে অন্যের শয্যার সঙ্গী করে তারপরে যে টাকা উপার্জন হয়, সে উপার্জন দিয়ে নিজের চাহিদা মেটায়। বহু নারী রয়েছে ইতিহাসে, অসম্ভব সুন্দরী, বিকৃত অভাবের তাড়নায় বিকৃত রুচির পুরুষের কাছে গিয়েছে। পুরুষ তার সঙ্গে যৌন সঙ্গম করেনি, বলেছে তোমার মাথার সব চুল ফেলে দিতে হবে। নারী টাকার জন্য নিজের মাথার চুল ফেলে দিয়েছে। তো এই অর্থনীতি, সেই অর্থনীতি এখন আমার জানা মতে স্বাধীনতার পরে এই বাংলায় প্রথম সবচেয়ে বড় মহাসংকটে পড়ে গেছে। সংকটের জন্য কে দায়ী? অনেকেই দায়ী। আপনিও দায়ী, আমরাও দায়ী। শেখ হাসিনা দায়ী, বিএনপি দায়ী, তারেক জিয়া দায়ী, বেগম জিয়া দায়ী। কে না দায়ী? সবার হাতে মোর অর লেস আমাদের এই অর্থনীতিটি ধ্বংস হয়েছে। কারণ কি? প্রথম কারণ হলো যে আমাদের দ্বারা রাজনীতিবিদ, তারা বেশিরভাগ মানুষই অভাবগ্রস্ত। বেশিরভাগ মানুষই নিম্নবিত্ত দরিদ্র পরিবার থেকে আসছে। ভালো গাড়ি, ভালো বাড়ি, তারপরে ভোগ বিলাস, জামা কাপড় ইত্যাদির নানা লোভ লালসা, অপূর্ণ ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা রাজনীতিবিদদের মধ্যে থাকে। খুব অল্প সংখ্যক রাজনীতিবিদ আছেন যারা আব্দুল আল মিন্টু কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা সাবের হোসেন চৌধুরী বা অ্যাটলিস্ট আমি গোলাম মওলা রনি, আমাদের মতে পরিশ্রম করে অর্থ উপার্জন করেছে, সফল হয়েছে। জীবনের ভোগ বিলাসের যত রকম উপকরণ আছে পার্থিব, সবই নিজের উপার্জিত ধন সম্পদ দ্বারা তারা পূর্ণ করেছে। ফলে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর কখনই আমাদেরকে ক্ষমতার যে মোহ, সেই মোহ দ্বারা রাষ্ট্রের একটি পয়সা ক্ষতিগ্রস্ত হতে দেয়নি। কিন্তু ধরুন, যে মানুষটি ঢাকা শহরে একটা ফ্ল্যাট নেই, যার একটা ভালো গাড়ি নেই, ভালো কোনো জামা কাপড় নেই, কিন্তু সে যখন রাষ্ট্র ক্ষমতায় পেয়ে যায়, তার একটা কলমের সিগনেচারে হাজার হাজার কোটি টাকার প্রকল্প পাশ হয়। সে সরকারি আমলা হোক, সেক্রেটারি হোক, কিংবা মন্ত্রী হন, এমপি হন, বা অন্য যে কোনো সাংবিধানিক পদে তারা থাকেন। তো তাদের মধ্যে যখন এই অভাব বোধ থাকে, 99.99% ক্ষেত্রে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন। 2 নম্বর হলো যে আমাদের দেশের রাজনীতির মতো ব্যবসায়ীদের মধ্যে বিবর্তন খুব, যাকে বলে, দ্রুত হয়েছে। আমাদের দেশের, আমি এখন বলতে পারি যে অনেকগুলো কোম্পানি, যাদের কোম্পানিতে 30,000 40,000 লোক চাকরি করছে, যাদের এক একটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু 5,000 6,000 কোটি টাকা হয়ে গেছে। বেশি দিন আগে না, 93 94 95 সালে আমি তাদেরকে এই ঢাকার শহরে বলতে গেলে অসহায়ের মতো হাঁটতে দেখেছি। এটা সাইকেলে চড়ার মতো অবস্থা তাদের ছিল না। আচ্ছা,
এই লোকগুলো এত দ্রুত ধনী হলো কি করে? তারা এই যে আমলাতন্ত্র, দুর্নীতিবাজ আমলাতন্ত্র, রাজনীতিবিদ তাদেরকে ব্যবহার করে যে সুযোগ নিয়েছে, কখনো ব্যাংক থেকে লোন নিয়েছে, কখনো কোনো একটা এসআরও, কাস্টমসের এসআরও পরিবর্তন করেছে, কখনো প্রতিপক্ষকে শেষ করে দিয়ে নিজেরা একচেটিয়া ব্যবসা করার জন্য তারা একটা মনোপলি শুরু করেছে। তো এই যে ব্যবসায়ীরা যারা এইভাবে হয়েছে, তাদের আসলে টাকা ছাড়া আর কিছু নেই। এত মানে একজন বলছিলেন যে তিনি ধনীদের সঙ্গে চলেন না। এ কারণ হলো যাদের ধনসম্পদ আছে, টাকা পয়সা আছে, তাদের আসলে টাকা পয়সা ছাড়া আর কিচ্ছু নেই। এমনকি পোশাক আশাকও নেই। আমরা যে পোশাক আশাক দেখি ওটা বাহ্যিক, কিন্তু যে কারণে মানুষ পোশাক আশাক পরে নিজের লজ্জা স্থানকে ঢেকে রাখার জন্য, নিজেকে ঢেকে রাখার জন্য, অভিজাত দেখানোর জন্য, সে যে একটা মানুষ সেটা দেখার জন্য। কিন্তু আপনি অনেক ধনীকে দেখবেন তার মনের মধ্যে পশুত্ব রয়েছে। পশুদের যে উলঙ্গপনা, তার চেয়ে উলঙ্গপনা রয়েছে অনেক ধনীদের ব্যক্তিগত জীবনে। এজন্য অনেক জ্ঞানী গুণী লোক ধনীদেরকে পছন্দ করেন না। তা আমাদের দেশের ধনী ইংল্যান্ড আমেরিকা ধনীদের মধ্যে পার্থক্য হলো যে আমাদের ধনীরা জনকল্যাণে খুব অল্প লোক কাজ করেন। আমি প্রায় বলি যে আপনি যদি দেখেন বাংলাদেশে একটা ইস্পাহানি গ্রুপ, তারা জনকল্যাণে যে সকল কাজ করে, এমনকি আপনি গিয়ে দেখেন যে এই যে ভূমিদস্যু বলেন বসুন্ধরা গ্রুপ, তাদের যে সিএসআর প্রকল্পগুলো রয়েছে, তারা কতটি হাসপাতাল চালায়, কয়টি চক্ষু হাসপাতাল চালায়, কত শত মসজিদ চালায়। তাদের কোম্পানিতে 10,000 লোক শুধুমাত্র বসুন্ধরা গ্রুপের মধ্যে মানে কাজ করে, মানে যেখানে তাদের হেড অফিস কেন্দ্রিক ফ্যাক্টরিগুলো নয়। এই লোকদেরকে প্রতিদিন দুপুরে তারা বলতে গেলে নামকা অবস্থায় মাগনায় খাবার খাওয়ায়। তো এই যে কল্যাণমূলক কাজ, ফলে অনেক বদনাম থাকা সত্ত্বেও কিন্তু আল্লাহ তাদেরকে বরকত দেয়। কিন্তু এরকম অনেক কোম্পানি আপনি ধরেন, আমি নাম বললাম না কোনো কোম্পানির, যারা বসুন্ধরার চেয়েও বড়, ইস্পাহানির চেয়েও বড়, কিন্তু চুরি চামারি গুন্ডামি বদমাইশি করে জেল জুলুম করে একেবারে নিজেরা শেষ হয়ে গেছে। এর কারণ হলো এদের জনকল্যাণে কোনো প্রকল্প নেই। তো এই যে জনকল্যাণে যাদের প্রকল্প নেই, এই সমস্ত লোভী ব্যবসায়ীদের খপ্পরে পড়ে রাজনীতিবিদ আমলারা যে একটা সিন্ডিকেট গড়ে তুলছে, সে স্বাধীনতার পর থেকে আজ অবধি, এমনকি পাকিস্তান জামানাতে এই সিন্ডিকেট ছিল, এটা ধারাবাহিকভাবে আজকের দিন পর্যন্ত ক্রমশ বেড়ে যাচ্ছে এবং বেড়ে তারা এই পুরো ইকোনমিটাকে এখন গ্রাস করতে বসেছে। আমাদের দেশে অন্তত 10টি ব্যাংক এই মুহূর্তে দেউলিয়ার পর্যায়ে আছে। সরকার কোনো মতে তাদেরকে কুইনাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে, কিন্তু যদি ওপেন আপ করে দেওয়া হয় 10টি ব্যাংক উইদিন 1 সপ্তাহের মধ্যে তারা দেউলিয়া হয়ে পড়বে। আচ্ছা, এরপরে গত 2 বছরে প্রাইভেট সেক্টরে কম করে হলেও সরাসরি